সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা নিশ্চয়ই জানেন, প্রতি সন্ধ্যা 7টায় আমরা আপনাদের সামনে হাজির হই একজন অতিথি নিয়ে দেশবার্তা টকশোতে। সমসাময়িক বিষয়ে কথা বলি এবং রাজনৈতিক, বিশেষ করে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আলোচনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনীতি, নির্বাচন, এসব নিয়েই মূলত আমরা আলোচনা করি। আজকেও যথারীতি আমরা এই যে নির্বাচন, আসন্ন নির্বাচন যেটি আগামী 12 ফেব্রুয়ারি হওয়ার কথা, এখন পর্যন্ত সেরকমই সরকার নির্ধারিত তারিখ, নির্বাচন কমিশন নির্ধারিত তারিখ 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্বাচনের মনোনয়নপত্র জমা হওয়ার পরে বাছাই পর্বে যে মব চালানো হলো, সেই মব নির্বাচনের আগেই যে মব হয়ে গেল, এই মব আসলে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, অর্থাৎ মবের দৌরাত্ম্য নির্বাচনে কতটা থাকবে, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে থ্রেট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে জুলাই আগস্টের ঘটনার জন্য, গত বছরের, এই 2024-এর, এইসব নিয়েই এক ধরনের অস্থিরতা, আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা তো আছে। এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হচ্ছেন জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আপনাকে স্বাগতম রেজা ভাই দেশবার্তা টকশোতে। রেজা ভাই, এই যে মনে করেন আপনি তো একজন প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টি থেকে, জাতীয় পার্টি নির্বাচন করছে, জাতীয় পার্টিকে নির্বাচনে বাধা দেওয়ার জন্য বা নির্বাচন না করার জন্য নানাভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। শুধু জাতীয় পার্টি না, আমরা বিভিন্ন জায়গায় দেখলাম স্বতন্ত্র প্রার্থীদেরকেও আপনার মব করে তাদের প্রার্থিতা বাতিল করানো হয়েছে। রাজধানী ঢাকাতে যদি আমরা দেখি, সিপিবির 17টি, রাজধানীর 17টি আসনে সিপিবির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এক ধরনের মব চালিয়ে। এই মব আবার পাবলিক নিয়ে মব না, রাজনৈতিক মব। এই যে শুরুতেই যে মবের যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, যেটা 2024-এর 5 আগস্ট থেকে আমরা লক্ষ্য করছি, এখনও চলমান, এই মব থাকলে নির্বাচন কিভাবে হবে, বা আপনারাই বা নির্বাচন কিভাবে করবেন? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন আমার মধ্যে দিয়ে, আপনার মধ্য দিয়ে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত 5ই আগস্টের পর থেকে মব একটা কালচারে পরিণত হয়েছে এবং আপনি দেখবেন ধারাবাহিক মব কিন্তু চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মব নিয়ন্ত্রণে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে আমি বলবো। আপনি যদি হবিগঞ্জের ঘটনাকে ধরেন, তাহলে একজন ওসির সামনে বসে বলবে যে আমি থানা পুড়িয়ে দিয়েছি, এসআইকে হত্যা করেছি, তার বিরুদ্ধে যদি মামলা হয়েছে, কিন্তু এই জিনিসটা বাংলাদেশের মব কালচার প্রতিষ্ঠিত করেছে। স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এই ধমক সমস্ত বাংলাদেশকে কিন্তু প্রকম্পিত করে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আপনি নির্বাচন কেন্দ্রিক যে মবগুলো দেখছেন, বিশেষ যাচাই বাছাইয়ের সময় আমরা দেখলাম রংপুরে আমাদের মবের যখন মনোনয়ন হচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির সে ওপেন বিরোধিতা করছে। একটা নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচন কমিশন যখন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচনের আহ্বান জানাবে, তখন সেই নিবন্ধিত রাজনৈতিক দল তার সাংবিধানিক রাইট হলো নির্বাচন করা। অন্য আরেকটি দল কোনোভাবে এটা বাধা দেওয়ার কোনো নেই। এই যে বাধা দিচ্ছে, এইটা একটা রাজনৈতিক মব। একটা দলের শীর্ষ নেতা বসে বলতেছে এমুককে নির্বাচন করতে দেওয়া যাবে না। অপরাধ কি? অপরাধ হলো তারা গত 3 নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনে অংশগ্রহণ করে তো সাংবিধানিক রাইট আমার, আমি অংশগ্রহণ করতে পারি, বর্জনও করতে পারি। আমার সাংবিধানিক রাইট যখন আমি প্রয়োগ করলাম, উনি এটাকে কারণ দেখাচ্ছে। এই কারণে কোনোভাবেই কোনো নির্বাচন থেকে হওয়ার কোনো কারণ নেই। যদিও রিটার্নিং অফিসার ওনার কথা শুনেন নাই, প্রার্থীকে করেছে। তার বাইরে আপনি যতগুলা জায়গা দেখেন, আমাদের বরিশালে গোলাম কিবরিয়া টিপুর আসনে 3 দিন যাবৎ আমরা দেখলাম যে একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে রিটার্নিং কর্মকর্তা তথা ডিসিকে বিভিন্নভাবে মিটিং কইরা আন্ডারগ্রাউন্ডে প্রেশার দিচ্ছে যাতে আমাদের প্রার্থিতা বাতিল করা হয়। শেষ পর্যন্ত সেটা করা হয় নাই, এটা পুনর্বহাল করা হয়েছে, প্রথমে স্থগিত করা হয়েছে। এর বাইরে আপনি দেখবেন অসংখ্য জায়গায় এই মব সৃষ্টি হয়েছে। মানিকগঞ্জের গিউরের অবস্থা দেখেন, প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার সামনে পিটিয়ে গলা ধাক্কা দিয়ে হল থেকে বের করে দিচ্ছে। কুড়িগ্রামের অবস্থা দেখেন, জামাত কীভাবে তাদের প্রার্থীর পক্ষে যুক্তি দিচ্ছে। নির্বাচন রিটার্নিং কর্মকর্তা যে অসংহতি পেয়েছে, সেই অসংহতিটাকে ওই জায়গার মধ্যে বৈধ করার চাপ দিচ্ছে। এটা তো
পরবর্তী নিয়ম আছে, আপনি ট্রাইব্যুনাল যাবেন, নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল হবে, ট্রাইব্যুনালে যদি না হয় আপনি হাইকোর্টে যাবেন এবং সেখানে আপনি এই জিনিসটার প্রতিকার যাবেন। কিন্তু আপনি মপ করে ওই জায়গায় প্রতিকার চাচ্ছেন। আমাদের চট্টগ্রামে যেটা হয়েছে, আনিসুল ইসলাম মাহমুদ, ওনার ইয়াকে অপহরণ করা হয়েছে। তারপর এরকম ঘটনা একটা না, একাধিক ঘটনা বাংলাদেশে হয়েছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে যখন হাজার হাজার কেন্দ্রে একসাথে ভোট চলবে, তখন কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনী এই মপকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কাজে এই মপ নিয়ন্ত্রণ না হলে আমাদের মতো দলের নির্বাচন করা খুব কঠিন ব্যাপার। আমি একটি তথ্য দিচ্ছি আপনাকে, আকারে অথেন্টিক তথ্য। আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রার্থী হলো অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। ওনাকে নির্বাচনে যেদিন জমা দিবে, সেই জমা দেওয়ার দিন ওনাকে স্থানীয় ওসি ফোন করে বলছে আপনি আইসেন, আপনার লোকজনকে পাঠিয়ে দেন। কেন উনি যাবেন? আর ওসি এটা বলার কি রাইট রাখে? এই দায়িত্ব কে নেবে, সরকার না নির্বাচন কমিশন? এখন যেহেতু ওসি সহ সবাই আইনত নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে এই দায়টা নির্বাচন কমিশনের। তাকে এই ওসিকে জিজ্ঞাসাবাদ করা দরকার যে একটা প্রার্থীকে বাধা দেওয়ার সে কে, ওনার বিরুদ্ধে মামলা আছে, মামলা থাকলে তো নির্বাচন করতে পারবেন, কোনো আইন নেই, ওনার প্রার্থীতা বৈধ হয়েছে। তাহলে একজন বৈধ প্রার্থী যদি মাঠে না যেতে পারে, তাহলে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তো হলো না। জাতীয় পার্টির জন্য যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে আমরা সিদ্ধান্ত নিব দলগতভাবে, এটা দলীয়, আমার একক সিদ্ধান্ত হবে না, দলীয়ভাবে, যে আমরা এটি অবজার্ভ করছি। যদি লেভেল প্লেইং ফিল্ড ঠিক না থাকে, আমরা সম অধিকার না পাই, সম সুযোগ না পাই, আমাদেরকে প্রার্থীদেরকে এইভাবে চাপ রাখা হয়, তাহলে আমরা চিন্তা করব এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচনে আমরা থাকবো কি থাকবো না। আমরা মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া উচিত। এখন যে বাধাগুলো আছে, এই বাধাগুলো দূর করা উচিত, না হলে আমরা বিবেচনা করে নির্বাচন থাকবো কি থাকবো। প্রশ্ন হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড হলেই কি সমস্যার সমাধান হবে? যে অবস্থা এখন মব সব কিছু কন্ট্রোল করতেছে। আপনিই বলছেন যে গিয়রের, আপনি মানিকগঞ্জের কথা বলেন, কুড়িগ্রামের কথা বলেন, চট্টগ্রামের কথা বলেন, এর বাইরে রাজধানী ঢাকাতে এই যে আমি সিপিবির কথা বললাম, যে সিপিবির 17টা আসনের মনে, যদিও এগুলো আপিল করলে আবার ফেরত পাবে, কিন্তু মব করে তো প্রথমে একটা ধাক্কা দেওয়া হলো, যে এগুলো বাতিল করে দেওয়া হলো, স্থগিত করে দেওয়া হলো বা বাতিল করে দেওয়া হলো। এই যে একটা পরিস্থিতি, এই মব তো এখানে শেষ না মনে হয়, এই মব তো আরও বহুদূর যাবে। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তো মব সক্রিয় থাকবে, নাকি আপনার কি মনে হয়? আমি তো মনে করি নির্বাচনের ফলাফলের উপরে এটার প্রভাব পড়তে পারে। কোনো কারণে এই মব যারা এখন করছে, রাজনৈতিক মব, এই মবের বাইরের কোনো প্রার্থী যদি জয়লাভ করে, সেখানে রিটার্নিং কর্মকর্তা এবং ডিসি তো রিটার্নিং কর্মকর্তা ডিসিকে বলতে পারে যে ওনার ফলাফল বাতিল করে দিন, উনি এমুকের দোষর, উনি এই কাজ করছে। আপনি আমাদেরও 21টা জায়গার মধ্যে আমরা 445টা আসনে মনোনয়ন দিয়েছি, 245টা আসলে 21টা জায়গার মধ্যে আমাদের প্রার্থীদেরকে খারিজ করা হয়েছে। এরকমভাবে বাতিল করা হয়েছে যে এই কারণে বাতিল হওয়ার কোনো সুযোগ নেই, এবং 4টা 5টাকে পরবর্তীতে আবার বহালও করা হয়েছে। কারণটা এত ঠুনকো যে ওই কারণে হইতে পারে না, মানে এইটা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এইটি অনেক ক্ষেত্রে মবের কারণে রিটার্নিং কর্মকর্তার ভয় পেয়ে এই কাজগুলো অনেক ক্ষেত্রে হয়েছে। এখন প্রশ্ন হলো, আমি যখন নির্বাচনে পাশ করব, আমার ফলাফলটা নির্বাচন কমিশন রাখতে পারবে কিনা এই মবের জন্য, এই কোশ্চেন কিন্তু এখন আসছে। আমি পাশ করার পরে যদি আমার কাঙ্ক্ষিত জনগণের যে রাইট, সেই রাইট প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এখন একটা শক্ত পদক্ষেপ নিতে হবে, যাতে এই জাতীয় ঘটনা যেখানেই ঘটুক সেখানেই সরকার কঠোর ব্যবস্থা নিতে হবে। এখন দেখা গেল কঠোর ব্যবস্থা যারা নিবে তাদেরই সেই শক্তি থাকলো না, তারাই ধমক খেতে হয় ওই ছাত্রদের কাছ থেকে, যেটা হবিগঞ্জে আপনি দেখেছেন। তারা যদি ধমক খেয়ে ভীত হয়, তাইলে নির্বাচন সরকারকে বিবেচনা করা উচিত যে এই প্রশাসন দিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে পারবে কিনা। আমার তো মনে হয় যে এটা করা কোনোভাবে সম্ভব হয় না, এই মব চলতে থাকবে না। তাইলে তো মবই নির্ধারণ করতেছে, আপনার বক্তব্য অনুযায়ী মবই রেজাল্ট নির্ধারণ করবে, কে ক্ষমতায় যাবে, কে পাশ করবে, কে ফেল করবে, সবই এখনের অবস্থার দৃষ্টি। কিন্তু মবে কালচার যেভাবে ডেভেলপ করছে, এই ডেভেলপমেন্টে কিন্তু এইটাই আমরা আশঙ্কা করছি, কারণ কোনো কিছুতে বাইরে নাই। আমার প্রার্থীতা আমি দাখিল করার পর আমার যাচাই বাছাই হয়ে গিয়ে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আমাকে যেন বৈধ কাগজপত্র থাকার পরও অবৈধ করা হয়।
এইটা বৈধ কাগজপত্র থাকার পরে আমার প্রার্থীকে অবৈধ করার যে প্রক্রিয়া চলছে, তাহলে আমার প্রার্থী যখন পাস করবে তখন তো তার পাস ঠেকানোর জন্য এই মব চলতে পারে। কাজে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, এবং এই অবস্থা একটা দেশে কোনোভাবে চলতে পারে না। এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যে উত্তরণী পথ খুঁজছে, এই পথটা বন্ধ হতে পারে বলে আমি মনে করি। এই যে গত 18 মাস ধরে একই চিত্র আমরা দেখছি, আপনার মনে আছে নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনার একবার বলেছেন না, নির্বাচনের সমস্যা হবে না, মব সারা দেশে ছড়িয়ে পড়ছে, সুতরাং নির্বাচনে খুব একটা সমস্যা হবে না। তিনি বলতেছেন যে ঢাকায় যে মব যারা করতো এরা সারা দেশে ছড়িয়ে পড়তেছে, নির্বাচনের সময় তারা থাকবে না ঢাকায়, তাই ঢাকা কেন্দ্রিক মব হয়, কিন্তু সারা দেশে তো মব ছড়িয়ে পড়লো। ঢাকা শহরের মধ্যে আসন কয়টা? ঢাকা শহরে 13টা আসন। 13টা আসন। পুরা ঢাকাতে হলো 20টা আসন। 20টা আসন। 13টা আসনে মবের লোকজন না হয় বাইরে চলে গেছে, কিন্তু স্থানীয়ভাবে বাকি যে 287টা আসন আছে, প্রত্যেকটা জায়গায় তো মব করার লোক আছে, তারা মব করবে। ঢাকার লোক কেন ওই জায়গায় মব করবে? ঢাকার লোক তো জানে না। এখন যে অবস্থা, প্রতিপক্ষ খুব বেশি একটা শক্তিশালী না হলে স্থানীয়ভাবে প্রোটেকশন দেওয়ার ইয়ে নেই। সেখানে যে প্রার্থীরা বেশি শক্তিশালী হবে, দুর্বল প্রার্থীর এজেন্টকে বের করে দিয়ে সেই কেন্দ্রটা মব করে দখল করে সেখানের মধ্যে সিল মারতে পারে, সেই কেন্দ্রের ফলাফলকে প্রভাবিত করতে পারে, সেই কেন্দ্রে তারা একচেটিয়া আধিপত্য বিস্তার করে জাল ভোট দিতে পারে। যত আকাম আছে ভোট সংক্রান্ত সমস্ত হেন কোনো কাজ নেই, সব কিছু করতে পারে। সরকার কি করে ঠেকাবে? যে প্রশাসন, এই প্রশাসনের কয়জন লোক একটা কেন্দ্রে থাকবে? 42,000 কেন্দ্র, 42,000 কেন্দ্রে আমাদের যে টোটাল আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য 2-3জনের বেশি তো কোথাও পড়ে না। এখন 500 লোক 1000 লোক মব করলে এই 3জন তো পলাবে। আমরা তো দেখলাম এই বেশ কিছুদিন যে একজন সার্জেন্ট হুন্ডা আটকাইলো, এর মধ্যে দেখলাম কেন হুন্ডা আটকাইলো, সার্জেন্টকে উল্টা মারতে যায়। ওর কাগজপত্র নাই, যারা আটকানো হলো, ওর হ্যামলেট নাই, কোনো কিছু নাই, গাড়ির রেজিস্ট্রেশন নেই, কিন্তু ও হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। এই জন্য ওরা কেন আটকাইলে, সেই জন্য সার্জেন্টকে এবং সার্জেন্টের সাথেটাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই যদি প্রেক্ষাপট হয়, তাহলে স্থানীয়ভাবে, এটা তো আর ঢাকার লোক গিয়ে করে নেই, এটা স্থানীয়ভাবে ওই ইয়ে করছে। এই অবস্থার মধ্যে আমার মনে হয় না যে কোনোভাবেই মব ঠেকাতে পারবে, বা কোনো যাদেরকে দিয়ে মব ঠেকাবে ওদের সংখ্যার মব যারা করবে তাদের সংখ্যার মধ্যে একটা গুণগত পার্থক্য আছে, এবং মানসিকভাবে পুলিশ যে জায়গা থাকা দরকার সেই জায়গার মধ্যে নাই। তাদের মানসিক অবস্থার অবনতি হয়েছে, তারা সেই চেতনা নিয়ে, সেই অবস্থান নিয়ে দাঁড়ানোর মতো মেরুদণ্ড সোজা করে সেরকম শক্তি এখন আর তাদের মধ্যে আছে বলে মনে করি না। আপনি বলছিলেন যে এখন নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন, পুলিশ সব কিছু, কিন্তু নির্বাচন কমিশন তো দেখছেন এসব মব হচ্ছে, এই প্রার্থীরা প্রত্যাহারের ক্ষেত্রে বাতিল করার জন্য জোরপূর্বক যে বাতিল করানো হচ্ছে, এগুলো তো নির্বাচন কমিশন দেখছেন। কোনো পদক্ষেপ কি দেখেন আসলে? আমাদের একটা আইনগত জটিলতা আছে এই জায়গায়। আপনি জানেন যে আমাদের নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন কমিশন নির্বাচন চলাকালীন সময়ে নির্বাহী বিভাগের সবাই নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করবে, কিন্তু আমাদের নির্বাহী বিভাগের কেউ যদি নির্বাচনে গিয়ে সেরে আপনার হয়, নির্বাচন সংক্রান্ত কোনো অপরাধে জড়িত হয়, সেই অপরাধে জড়িত হওয়ার কারণে তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা নির্বাচন প্রচলিত আইনে নেই। শাস্তি দেওয়ার বিধান হলো তাকে যেই ডিপার্টমেন্টের লোক এই নির্বাচনের অপরাধের সাথে জড়িত তার হেডকে জানাতে হবে, তারপরে তারা ব্যবস্থা নেবে। কিন্তু যদি সরাসরি নির্বাচন কমিশনের কাছে থাকতো তাহলে এটা নিতে পারতো। এই জায়গায় হলো একটা সাংবিধানিক। আরেকটা গ্যাপ হলো যে যেই শক্তি নিয়ে মব কালচারটাকে বন্ধ করবেন নির্বাচন কমিশন, আমরা দেখলাম 20টার উপরে জায়গার মধ্যে যাচাই বাছাইয়ের সময় মব হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন একটা মামলা তো যায় নাই, একটা লোককে অ্যারেস্ট করছে এই মবের কারণে, এরকম হয়নি। ওপেন ডিসির সম্মেলন কেন্দ্রে, জেলা পরিষদের সম্মেলন কেন্দ্রে ওপেন আপনার গলা ধাক্কা দিচ্ছে, সেটা সমস্ত মিডিয়াতে ভাইরাল হইল। ওপেন বলতেছে যে এই কাজটা করেন, চাপ প্রয়োগ করছে, যে কাজটা অবৈধ, সেই অবৈধ চাপ প্রয়োগকারীকে কিন্তু অ্যারেস্ট করা হয় নাই, করা হয়নি। এই অবস্থা আমার মনে হয় যে একটা দন্তহীন ভাগের যে ভূমিকা নির্বাচন কমিশন যাচাই বাছাইয়ের যে মব হয়েছে, এই মব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দন্তহীন বাঘের ভূমিকা পালন করছে। একদম। আর একটা বিষয় বলতে চাই যে
এই মবের প্রসঙ্গে আলোচনা করতে চাই। সরকার যে নির্বাচন করতে চাচ্ছে বা নির্বাচন কমিশন যে নির্বাচন করতে চাচ্ছে, সেই পরিবেশ আপনি বলছেন আগে লেভেল প্লেইং ফিল্ড একটা বিষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আরেকটা বিষয়। সবচেয়ে বড় বিষয়টা তো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশটা। সেই পরিবেশ কি আসলে নির্বাচনের এখন আছে? আইন শৃঙ্খলা বাহিনীর যে করুণ অবস্থা, বিশেষ করে পুলিশের যে করুণ অবস্থা, তাতে কি আসলে সুষ্ঠু নির্বাচন করা আদৌ সম্ভব? আমি মনে করি না যে এই পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এটার সাথে আমি যে নির্বাচন কমিশন এই পরিবেশে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং লেভেল প্লেইং ফিল্ড দুইটা কিন্তু এক না হইলেও অঙ্গাঙ্গিভাবে কাছাকাছি। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত হয়। এখন আমরা যে জিনিসটা দেখছি যে একটা মনোবলহীন বাহিনীকে দিয়ে আপনি একটা শক্তিশালী কাজ করাবেন, এই অবস্থা কিন্তু এই জায়গার মধ্যে নেই। যার কারণে আমরা আশঙ্কা করছি যে আগামী নির্বাচনে হয়তোবা একটা গ্রুপ যারা আজকে মবের সাথে যুক্ত আছে তারা একটা অগ্রাধিকার পাবে, সুবিধা পাবে, আর একটা গ্রুপ যারা গণতন্ত্রকে উত্তরণের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টি, সিপিবি, এরকম সংগঠনগুলো, তাদেরকে এই মব ভায়োলেন্সের শিকার হতে হবে এবং এইটা নিয়ন্ত্রণ করতে নির্বাচন কমিশন ব্যর্থ হবে বলে আমি মনে করি। কারণ এখনের অবস্থার দৃষ্টিতে গত কিছুদিন যাবৎ যেই ঘটনাগুলো ঘটেছে, যেহেতু যেদিন তফসিল ঘোষণা হয়েছে এদিন থেকে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং নির্বাহী বিভাগের নির্বাচন কমিশন আমরা দেখলাম তফসিল ঘটনার পরে অনেকগুলা ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ঘটনারই একটা সুষ্ঠু কোনো বিচার বা ওই রকম কোনো চোখে পড়ার মতো কোনো ব্যবস্থা নিয়েছে প্রতিকারের জন্য, সেরকম অবস্থা আমাদের চোখে পড়ে নেই। যার কারণে আমরা বলছি যে সামনে এরকম ঘটনা হলে এটা নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হবে না। এই যে নির্বাচন করতেছে, এত ব্যয়বহুল একটা নির্বাচন, অথচ মব চালিয়ে সব জায়গায় প্রার্থীদের সরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এটা নেগোসিয়েশনের মাধ্যমে এই এলাকায় আমি, ওই এলাকায় আপনি, এইভাবে প্রার্থীদের বিজয়ী করলেই তো সমস্যার সমাধান। এটা যে হচ্ছে না এটা আমি বলবো না, ভোটের দরকার এক প্রকার কিন্তু এরকম একটা নেগোসিয়েশন আছে। আপনি দেখবেন যে বিএনপির সাথে যারা আন্দোলন করেছে তাদের অনেকে সিট ছেড়ে দেওয়া হয়েছে, অনেকে দল বিলুপ্ত করে ওদের দিকে চলে আসছে, জোটের প্রতীক পাবে না দেখা বিএনপিতে দল বিলুপ্ত করে ফেলছে, কেউ আবার তার নিজের দলের অস্তিত্ব বজায় রেখেছে। এবং জামাতের সাথে আমরা যতটুকু শুনলাম যে বিএনপির নাকি একটা কেমন অম্ল মধুর সম্পর্ক আছে, একটু ঝগড়া আছে, আবার একটু আছে স্বামী স্ত্রীর মধ্যে যেরকম হয় এরকম। ওটার যদি স্বামী স্ত্রীর সম্পর্ক তলে তলে থাকে তাহলে প্রকাশ্য আপনি ঝগড়া দেবেন, আবার রাতের বেলা দেখবেন যে খুব মিল জড়াজড়ি করে একসাথে ঘুমাচ্ছে। এই অবস্থা আপনি যেটা বললেন যে তারা ভাগাভাগি করে নিলে পারে, ভাগাভাগি হয়তো বা হয় নাই, কিন্তু এইটার যে অনুষঙ্গ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটার একটা পরিবেশ কিন্তু এখন আছে। আপনি দেখবেন বিএনপি এখন পর্যন্ত এনসিপির বিরুদ্ধে কোনো মবে জড়িত হয়নি, এনসিপি বিএনপির বিরুদ্ধে ওইভাবে মবে জড়িত হয়নি, যেটা মানে জড়িত হচ্ছে অন্য দলগুলোর প্রতি যারা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জামাত বিএনপি নির্বাচন কেন্দ্রিক ওইরকম কোনো বড় সংঘর্ষ এখন পর্যন্ত আমরা চোখে পড়ে নেই। ছোটোখাটো হয়তো আঞ্চলিক ভিত্তিক কিছু হইতে পারে যেটা ইয়ার মধ্যে পড়ে না। কাজে আমার তো বিশ্বাস যে এই যারা এই কালচারটার সাথে ইয়ে হয়ে আসছে, এটা একটা একচিটিয়া নির্বাচনের দিকেই কিন্তু এগোচ্ছে জাতীয় পার্টি এবং দুই একটা দল এটাতে অংশগ্রহণ করার কারণে কিছুটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, নাহলে একপক্ষীয় নির্বাচন যেটা সেটাই তো হচ্ছে। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? যে নির্বাচনের জন্য এত রক্তপাত, এত লড়াই, এত সংগ্রাম, সেই নির্বাচনে যদি করা গেল না, সেই 18-র চাইতে খারাপ নির্বাচন হবে এখন যা মনে হচ্ছে। 18 নয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ নির্বাচন তো হবে মনে হচ্ছে, অনেকেই মনে করছেন। আপনার কি মনে হয়? নির্বাচন না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না এটা 18-র চেয়ে খারাপ হয়েছে নাকি 18-র চেয়ে ভালো হয়েছে। নির্বাচনটা অনুষ্ঠিত হোক, তবে যে পরিবেশ, এই পরিবেশে বলছি যে নির্বাচন একপক্ষীয় হওয়ার, একচেটিয়া হওয়ার, এক দলীয় না হইলেও মানে একপক্ষীয় দলগুলার মধ্যে রেজাল্টের একটা সম্ভাবনা থাকতে পারে। কারণ তারা সরকারে এখন কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে থাকলেও সরকারের মধ্যে কিন্তু ওই দলগুলোর একটা নিয়ন্ত্রণ আছে আমরা লক্ষ্য করছি। এবং সরকারের নিয়ন্ত্রণ থাকা মানে হলো একটা দল
অতীতেও ফেভার পেয়েছে, সামনেও এটা পেতে পারে। সেই হিসেবে আমি মনে করি যে তারা একটা অগ্রাধিকার পাবে। না, তাহলে আপনি বলছেন যে একটা সমঝোতা হচ্ছে না, যেটা তো কেউ বলতে পারে না। এই যে জামাতের সঙ্গে দহরম মহরম, আবার জামাতের আমি বলছেন আমরা ঐক্যবদ্ধভাবে একটা জাতীয় সরকার টাইপের কিছু করতে চাই, মানে তারাও ক্ষমতায় যেতে চান, বিএনপিও ক্ষমতায় যেতে চায়, আর মাঝখানে কোন নির্বাচনের যে পরিবেশ থাকা দরকার সেটা তো নাই। এই জন্য এই প্রশ্নটা উঠছে যে তাইলে কি নির্বাচন করার দরকার ছিল? সিলেক্ট করলেই তো হয় যে অমুক আসন থেকে অমুককে দিলাম, অমুক আসন থেকে অমুকেরা এইভাবে পাস, নির্বাচন দরকার নেই। নির্বাচন ছাড়াও করতে পারতো, কিন্তু আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার তো আছে। সেই কারণে নির্বাচনে একটা আনুষ্ঠানিকতা করতে হবে। এই আনুষ্ঠানিকতা ছাড়া বাগাবাগি হয় না। অতীতেও এরকম অনেকগুলো বাগাবাগির নির্বাচন হয়েছে, হয় না আমি বলবো না। সেখানে যারা যারা অংশগ্রহণ করেছে তারাও কিন্তু এই প্রক্রিয়াতে নির্বাচন করে আসতে হয়েছে। নির্বাচন তো আপনাকে দেখাতে হবে, এটা আইনগত আনুষ্ঠানিকতা দেশি বিদেশিভাবে এই সরকারটা পরবর্তী যে সরকার আসবে সেই সরকারকে গ্রহণযোগ্য করার জন্য। তা নির্বাচন ছাড়া হওয়ার তো আর কোনো পথ দেখি নেই। একটা পথ ছিল 5ই আগস্টের পরে যদি শহীদ মিনারে গিয়ে এই চুন্নু সাহেবের গিয়ে সংবিধানের আন্ডারে শপথ না করে শহীদ মিনারে গিয়ে যে কোনো বিপ্লবী মারা গেছে এরকম কারো পিতার কাছে শপথ করতো, তাহলে একটা বিপ্লবী সরকার হইতো। সেই ক্ষেত্রে নির্বাচন না করে 5 বছর থাকতে পারতো, সংবিধান তখন স্থগিত থাকতো। কিন্তু এখন তো আইনত সংবিধান স্থগিত করার কোনো পথ নেই। আইনত এই সরকার হলে এই সংবিধানের অধীনের সরকার, তাকে নির্বাচন দেওয়া ছাড়া পথ নেই। এমনি তো সাংবিধানিক জটিলতা কিন্তু আছে, যেহেতু এই প্রশ্নগুলো এখন আসছে না। আপনি সরকার পতন হওয়ার পরে কতদিন পরে নির্বাচন করবেন সেটা কিন্তু আমাদের সংবিধান দেওয়া আছে। এখন আমরা দেখলাম যে কয়দিন পরে নির্বাচন করার কথা, আজকের নির্বাচন কমিশন তাই সেই সময় পার হওয়ার পরে শপথ গ্রহণ করছে, তাহলে সেখানে একটা সাংবিধানিক জটিলতা আছে। তারপরে ওরা আসার পরে আরও যে 180 দিনের বাইনি ছিল সেটা ক্রস করছে। সর্বশেষ এখন যে নির্বাচন, এটা একটা অনিশ্চয়তার দিকে আসছে। তাহলে কাজে নির্বাচন ছাড়া কিছু করা এটার কোনোভাবেই সম্ভব না, আর এইটার দিকে হাঁটছ না। একেবারে আপনি অনিশ্চয়তার কথা বলছিলেন, তার মানে নির্বাচন না হওয়া পর্যন্ত অনিশ্চিতই বলতে হবে সব কিছু। একটা অনিশ্চয়তা নানাভাবে এখানে দেখা যাচ্ছে। কাজে নির্বাচনটা যে ট্রেনের যাত্রা করেছে তফসিল ঘোষণার মধ্য দিয়ে, সেই ট্রেনটা কিন্তু 3টা স্টেশন অলরেডি অতিক্রম করেছে। তফসিল ঘোষণা একটা স্টেশন, তারপরে জমা একটা স্টেশন, যাচাই বাছাই একটা স্টেশন। আগামী এই কয়দিন 4র্থ স্টেশনে এখন অবস্থান করছে, যা এপিল টেবিল চলবে। 5মটা হইল আপনার এটা প্রত্যাহার করবে, 6ষ্ঠ হইল প্রতীক বরাদ্দ হবে, আর 7ম এবং সর্বশেষ হলো রেজাল্ট দিবে। কাজেই এই ট্রেন অলরেডি 4র্থ স্টেশনে অবস্থান করছে। আমরা দেখি পরবর্তী স্টেশনগুলো কীভাবে অতিক্রম করে। একেবারেই আপনি আরেকটা প্রসঙ্গ তুলছিলেন যে মবের প্রসঙ্গে আবার যাই, একটু প্রসঙ্গ তুলছিলেন এই জুলাই আগস্টে বৈষম্যবিরোধী কথিত বৈষম্যবিরোধী যে আন্দোলন হলো বা কোটা আন্দোলন হলো, সেখানে সারা দেশে 460টার মতো থানা পুড়িয়ে দেওয়া হলো। এখনও দম্ভের সাথে এই জুলাই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন, জুলাইয়ের কথিত কোটা আন্দোলনের সঙ্গে, তারা দম্ভের সাথে বলছেন আমরা অমুক জায়গায় পুলিশ মারছি, অমুক জায়গায় থানা পুড়েছি। এইটার কারণটা কি? সরকার কি এদের প্রশ্রয় দিচ্ছে নাকি? এরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? সরকারের প্রশ্রয় যদি না থাকে, একটা ছেলে ওসির সামনে থানায় বসে বলল যে আমি এমক এসআইকে হত্যা করেছি, তারপরে তার জামিন হয়ে গেছে রাত্রে, তাহলে এখানে একটু দুর্বলতা আছে বলে সবাই বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। আপনি নতুন করে দেখবেন যে অনেক পুলিশ অফিসারের মনোবল ভেঙে গেছে। কেন? ও আওয়ামী সরকারের সময় ধরে নিলাম যে আওয়ামী সরকারের পারপাস সার্ভ করছে, দুজন চাকরি করে, তখন ওর ঊর্ধ্বতম কর্তৃপক্ষের অর্ডার ভায়োলেট করার কোনো সাংবিধানিক রাইট আছে? ওকে শপথই দেওয়া হয়েছে যে দেশের রক্ষা করবে, প্লাস ওর যে চেইন অফ কমান্ড সেটা সে রক্ষা করবে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার রক্ষা করতে গিয়ে অনেকে কিন্তু নিজে না চাইলেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে গেছে, মামলা হয়েছে ডালাওভাবে। এখন আবার প্রেশার দেওয়া হচ্ছে ওই সময় যে ওসি, যে তদন্ত এসপি বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিল, সবার বিরুদ্ধে মামলা হবে। সবাইকে অপরাধী? একটা দেশের সকল, একটা অর্গানের সকল কি অপরাধ হতে পারে? আপনি ওকে সাংবিধানিকভাবে বলে দিচ্ছেন তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মানতে হবে। আপনি কিন্তু এটা বলেন নাই যে উনি কি বললো সেটা মানবে কি মানবে না। একটা সাধারণ সিপাহী যখন গুলি করলো,
সে তো কখনো গুলি করে না নর্মালি, তাহলে তাকে অর্ডার দেওয়া হয়েছে উপর থেকে, সে তার গুলি করাটা আপনার দৃষ্টিতে অপরাধ হতে পারে, কিন্তু সাংবিধানিকভাবে সে তো অপরাধী না, আমার কাছে অপরাধী মনে হয় না, যেহেতু সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানতে বাধ্য, নাহলে তাকে আবার যে ডিপার্টমেন্টাল পানিশমেন্ট সেটা তাকে ভোগ করতে হবে। তা আমার মনে হয় যে এই যে হুমকি দামকি দিচ্ছে, এমনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাজার মধ্যে জোন নাই, আমি যদি আমার আঞ্চলিক ভাষায় বলি, এইটা আরও বেশি দুর্বল হয়ে যাবে। এবং এই প্রশ্রয়টা আমাদেরকে জাতি হিসেবে আগামী দিনে একটি পুলিশ বাহিনীর মতো সুশৃঙ্খল বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে অনেক সময় অপেক্ষা করতে হবে। আমরা চাই দেশে একটা সুশৃঙ্খল শক্তিশালী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকুক এবং তাদের মনোবল সবসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রতি থাকে। শেষ প্রশ্নটা করতে চাই, জাতীয় পার্টি কি শেষ পর্যন্ত নির্বাচন করবে কিনা, এবং আপনার নির্বাচন আদৌ 12 তারিখে হবে কিনা, এই নিয়ে নানান প্রশ্ন আছে জনমনে। জাতীয় পার্টি তো নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে অলরেডি। আমাদের 200-র উপরে প্রার্থী মনোনয়নে বৈধ হয়েছে। আমরা নির্বাচন করতে চাই, কিন্তু শঙ্কার ব্যাপার হলো যে আমাদের প্রার্থীদেরকে অন্যান্য প্রার্থীর মতো সমসুযোগ দিয়ে নির্বাচন করতে দিবে কিনা, প্লাস হলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কোনো পক্ষপাতের হবে কিনা, আচরণ পাবো কিনা, আমরা এটি বিবেচনা করব। বিবেচনার পরে দল সিদ্ধান্ত নেবে যে আমরা এই নির্বাচনে শেষ পর্যন্ত নির্বাচনের যে 12 তারিখের যে শেষ ট্রেন, সেই শেষ ট্রেন পর্যন্ত থাকবো কিনা। আমরা কিন্তু ট্রেনে উঠেছি এবং ইতিমধ্যে আমরা 4র্থ স্টেশনে অবস্থান করছি। 5ম এবং 6ষ্ঠ ধাপ পারের উপরে 6ষ্ঠ থেকে 7ম যে ধাপটা আছে, এটার মধ্যে নির্ধারণ করা হবে যে জাতীয় পার্টি প্রতি সরকারের আচরণ, নির্বাচন কমিশনের আচরণ এবং জাতীয় পার্টি 7ম যে স্টেশন সেখানে যাবে কিনা। একদম, সেক্ষেত্রে নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন আছে। 12 তারিখ নির্বাচন হবে নাকি নির্বাচন পিছাতে পারে, এটা অনেক জল্পনা কল্পনা আছে। যেহেতু এখন একটা নির্বাচনের ট্রেন চলছে, আমি মনে করি যে একেবারে ঘোষণা হওয়ার আগ পর্যন্ত যে নির্বাচন বন্ধ করা হলো, আমাদেরকে বিশ্বাস করতে হবে এই ট্রেন চলবে এবং এই ট্রেন শেষ যাত্রা পর্যন্ত যাওয়ার লক্ষ্যে চলছে। কিন্তু যেই অবস্থা আমরা খেয়াল করছি সমস্ত বাংলাদেশে, মবের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এর বাইরেও আপনার অনেককেই বাসা বাড়িতে থাকতে দিচ্ছে না, অ্যারেস্ট করছে, ভিন্ন মতের কোনো বাকস্বাধীনতা নাই। দেশের যে অবস্থা চলতেছে, এই অবস্থা স্বাভাবিক হতে পারে না। ট্রেন কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে, সেই অ্যাক্সিডেন্টে ট্রেন লক্ষ্যমাত্রায় নাও যেতে পারে, এই আশঙ্কা জনমনে আছে। আমরা রাজনৈতিক হিসেবে আমরা বিশ্বাস করি যে এই ট্রেন হয়তোবা তার শেষ গন্তব্যে নাও পৌঁছতে পারে, তার আগে ট্রেনের চাকা লাইনচ্যুত হতে পারে। অসংখ্য ধন্যবাদ রেজাউল ইসলাম ভূঁইয়া। রেজা ভাই আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার আর বক্তব্য। নির্বাচন, মব এবং মব দ্বারা নির্বাচনের যে একটা পরিবেশ তৈরি করা হয়েছে, ভয়ের, আতঙ্কের, ভীতিকর একটা অবস্থা তৈরি করা হয়েছে, এ নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। নিশ্চয়ই আপনারা যারা দেখছেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা টক শো ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসবো আগামীকাল আবার যথারীতি অন্য একজন অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং সাবধানে থাকবেন। শুভ সন্ধ্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।